হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় আমরা এর আগেও পড়িয়েছি। সেই প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ উদ্ভিদ হরমোন। তো সেই উদ্ভিদ হরমোনগুলো কি কি এবং তাদের কাজ কি, তাদের ভূমিকা কোথায়, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগের ভিডিও যারা দেখোনি তারা গিয়ে চলনের শ্রেণীবিভাগটা ক্লিয়ার করে নেবে। তারপরে আমরা দ্বিতীয় ইউনিট অর্থাৎ উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় অর্থাৎ মূলত উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তো উদ্ভিদ হরমোনের ইতিহাস আমরা তার আগে জানব। এখানে আমি লিখে রেখেছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে সর্বপ্রথম বিজ্ঞানী চার্লস ডারউইন 1880 খ্রিস্টাব্দে তার রচিত কি দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যানেট নামক বইতে বৃদ্ধির উপাদান হিসাবে হরমোনের অস্তিত্ব উপলব্ধি করেন। এই যে হরমোনের ইতিহাস আমি অংশটি লিখে রেখেছি, এখান থেকে মূলত শর্ট কোয়েশ্চেন পড়বে যে উদ্ভিদ হরমোন কে আবিষ্কার করেন, কে হরমোনের নামকরণ করেন, সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো আমি কি বললাম, সর্বপ্রথম যদি উদ্ভিদ হরমোনের আবিষ্কারক হয় তিনি হচ্ছেন কে, চার্লস ডারউইন 1880 খ্রিস্টাব্দে। তিনিই সর্বপ্রথম হরমোনের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন। তারপরে কে ছিলেন, তারপরে ছিল বিজ্ঞানী স্টার্লিং 1906 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হরমোন শব্দটির প্রবর্তন করেন। তাহলে উদ্ভিদ হরমোনের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন কে সর্বপ্রথম, চার্লস ডারউইন। কত খ্রিস্টাব্দে? 1880 খ্রিস্টাব্দে। তার লেখা বইটির নাম কি, দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যানেট। তাহলে ক্লিয়ার। নেক্সট শর্ট কোশ্চেন পড়বে যে হরমোন এই শব্দটি কে সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। তাহলে কি হবে, স্টার্লিং 1906 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি হচ্ছে উদ্ভিদ হরমোনে শব্দটি প্রবর্তন করেছিলেন। হলো ক্লিয়ার। তারপরে কে, বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে জুঁই গাছের আমরা ভ্রূণমুকুলাবলীর অগ্রভাগ কেটে তার বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করেছিলেন। কে, বিজ্ঞানী ভেন্ট। কত খ্রিস্টাব্দে? 1928 খ্রিস্টাব্দে। জুঁই গাছ, এই যে জুঁই গাছের ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগ কেটে তার বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করেন। এই কাটা অংশটি পুনঃস্থাপন করলে গাছটি পুনরায় বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ তিনি গাছটিকে কেটে তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় সেটা সম্পর্কে কোন বিজ্ঞানী সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন? বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট আরেকজন বিজ্ঞানী ছিল বিজ্ঞানী চাইলা খান। বিজ্ঞানীকে চাইলা খান 1936 খ্রিস্টাব্দে উদ্ভিদের পাতায় সর্বপ্রথম ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন আবিষ্কার করেন। কোন হরমোন? ফ্লোরিজেন। এটি মূলত প্রাকল্পিক হরমোন। কেন প্রাকল্পিক হরমোন একটুক্ষণ আমরা পরে আলোচনা করব। তো এখন যেহেতু হরমোন কে আবিষ্কার করছে সেটা সম্পর্কে আলোচনা করতেছি, তাই আমরা শুধু কে কখন কোন হরমোনটা আবিষ্কার করছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা কিন্তু নোট ডাউন করতে পারো যে শর্ট কোশ্চেনগুলো, এই উদ্ভিদ হরমোন থেকে যে শর্ট কোশ্চেনগুলো পড়বে সেগুলো আমি বলে দিলাম। যে বিজ্ঞানী চাইলা খান দেখো 1936 খ্রিস্টাব্দে উদ্ভিদের পাতায় সর্বপ্রথম ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন আবিষ্কার করেছিলেন। তাহলে ক্লিয়ার। হরমোনের ইতিহাসটা মোটামুটি আমি ক্লিয়ার করলাম। আমি আবার একবার বলতেছি যে সর্বপ্রথম চার্লস ডারউইন 1880 খ্রিস্টাব্দে দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যানেট নামক বইতে সর্বপ্রথম হরমোনের অস্তিত্ব উপলব্ধি করেছিলেন। কিন্তু তখনও পর্যন্ত হরমোন এই যে শব্দটা তিনি ব্যবহার করেননি, তিনি হরমোনের একটা অস্তিত্ব উপলব্ধি করেছিলেন মাত্র। তারপরে কোন বিজ্ঞানী স্টার্লিং 1906 খ্রিস্টাব্দে কি সর্বপ্রথম হরমোন শব্দটির প্রবর্তন করেছিলেন। তারপরে একজন বিজ্ঞানী ছিল বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে জুঁই গাছের অগ্রভাগকে কেটে দিয়ে তিনি তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করেছিলেন। আর একজন বিজ্ঞানী ছিলেন চাইলা খান, তিনি সর্বপ্রথম উদ্ভিদের পাতায় ফ্লোরিজেন নামক এক প্রকার হরমোন আবিষ্কার করেছিলেন। এবার আমরা আসব যে হরমোন কাকে বলে।
আমরা এতক্ষণ হরমোনের ইতিহাস আলোচনা করলাম, কে কবে কোথায় আবিষ্কার করছেন, কিভাবে আবিষ্কার করছেন সে সম্পর্কে আলোচনা করলাম। এবার আসি হরমোন কাকে বলে। তো আমার বলা বা আমার অলরেডি খাতায় লিখেও রেখেছি যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ একটা কোষ সমষ্টি বা মূলত অন্তঃক্ষরা, অন্ত মানে ভিতরের গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে অর্থাৎ যদি আমি ব্যাপন ক্রিয়ার উপস্থিত স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে কী হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তখন তাকে কি বলা হয়? হরমোন বলা হয়। আমি আবার বলতেছি, যে জৈব রাসায়নিক পদার্থ কি কোথা থেকে নির্গত হচ্ছে? অন্তঃক্ষরা অর্থাৎ গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়ে কোথায় ব্যাপন ক্রিয়ার মাধ্যমে উৎপত্তি স্থল থেকে কোথায় বাহিত হচ্ছে? দূরে বাহিত হচ্ছে। বাহিত হয়ে কাজ করার শেষে কি হবে? ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তাকেই হরমোন বলা হবে। হরমোন কিন্তু কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাই এই হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী হিসাবেও জানা যায়। তাহলে কি বললাম? যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ার উপস্থিত স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তখন তাকে কি বলা হয়? হরমোন। একে রাসায়নিক সমন্বয়কারী হিসাবেও জানা যায়। এ তো বললাম হরমোন কাকে বলে। এবার আমাদের আজকের যে অধ্যায় সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন এবং তার শ্রেণীবিভাগ। তো এইবার উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি কি কি, কেন উদ্ভিদ হরমোন দরকার বা প্রয়োজনীয়তা, তার কাজ কি, সে সম্পর্কে আমরা জানব। তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা আগে জানি। 2 নম্বর বা 2.5 নম্বরের কোশ্চেন পড়বে, তার জন্য আমি 4টা পয়েন্ট রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই পয়েন্টগুলো আমি তোমাদের সামনে রেখেছি। যে উদ্ভিদ হরমোন এটা কি? এটি একটি জৈব অ্যাসিড জাতীয় বা আমরা কি বলতে পারি, এটি একটি ক্ষারধর্মী হলো। প্রথম পয়েন্ট কি বললাম? উদ্ভিদ হরমোন প্রধানত জৈব অ্যাসিড বলতেই পারি, জৈব অ্যাসিড বা ক্ষারধর্মী অ্যাসিড বলতে পারি। 2 নম্বর, হরমোন কি করে? কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। কি একটু আগেই আমি হরমোনের সংজ্ঞায় বলছিলাম যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে বা কোষীয় তরলের মাধ্যমে কি হয়? হরমোন প্রবাহিত হয় বা প্রেরিত হয়। তাই কি এখানে কি পয়েন্ট দেওয়া আছে? হরমোন হচ্ছে কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, তাই হরমোনকে রাসায়নিক কি বলা হয়? বার্তাবহ বলা হয়। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্ট রয়েছে, ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়। একটু আগে বললাম কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে, তেমনি এ কী করে? রাসায়নিক সমন্বয় সাধন করে। সমন্বয় মানে যোগাযোগ, সেই সমন্বয় সাধনকারী হিসাবেও কাজ করে বলে একে হরমোনকে কেমিক্যাল কোঅর্ডিনেটরও বলা হয়। কেমিক্যাল কোঅর্ডিনেটরও বলা হয়, হরমোনকে কেমিক্যাল কোঅর্ডিনেটরও বলা হয়। শর্ট কোশ্চেন পড়ে, কাকে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়? হরমোনকে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়। কাকে রাসায়নিক বার্তাবহ বলা হয়? হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয়। লাস্ট যে উদ্ভিদ হরমোনের আরেকটি ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য, হরমোন যেমন ধরো জীবদেহের কোনো হরমোন জৈব রাসায়নিক বিক্রিয়াতে সহায়তাও করে, আবার কোনো হরমোন জৈব রাসায়নিক বিক্রিয়াতে বাধা দান করে। কিছু কিছু হরমোন আছে যারা জৈব রাসায়নিক বিক্রিয়াতে সহায়তা করে, আবার কিছু কিছু হরমোন আছে যারা কি করে? জৈব রাসায়নিক বিক্রিয়াতে বাধা দান করে। তাহলে কি একটা মানুষ দুটা কাজ করতেছে বা একটা হরমোন দুটা কাজ করতেছে। আমরা যেমন 9-এর ভূগোল পড়াতে পড়েছি, সম্পদের ব্যবহার ক্ষেত্রে মানুষ দ্বৈত ভূমিকা পালন করে। একটা সম্পদ তৈরিতে সাহায্য করে, আবার সম্পদ ধ্বংস করতেও সাহায্য করে। তেমনি এখানে হরমোন, এই হরমোন দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করে, কারণ একটা জায়গায় হরমোন জৈব রাসায়নিক বিক্রিয়াতে সাহায্য করতেছে, আবার কোথাও হরমোন জৈব রাসায়নিক বিক্রিয়াতে বাধা দান করতেছে। তাই হরমোনকে কি বলা হচ্ছে? দ্বৈত নিয়ন্ত্রক বা দ্বৈত নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। তাহলে কি ক্লিয়ার? কি হরমোন একটি ক্ষারধর্মী, হরমোন রাসায়নিক বার্তাবাহ, হরমোন কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে, অর্থাৎ রাসায়নিক সমন্বয় সাধন করে, রাসায়নিক বার্তা প্রেরণ করে, আর হরমোন দ্বৈত নিয়ন্ত্রক অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়াতে কোথাও সাহায্য করে, আবার কোথাও বাধা দান করে। তাই হরমোন দ্বৈত
নিয়ন্ত্রক রূপে কাজ করে। এবার আমি হরমোন আর উৎসেচকের পার্থক্য বলার আগে আমি একটু বলি যে মাধ্যমিকের পরীক্ষার পার্থক্য কিন্তু আমরা যেভাবে করে যাই তা কিন্তু নয়। মাধ্যমিকের পার্থক্যের একটা বৈশিষ্ট্য আছে। কী বৈশিষ্ট্য? না, ওখানে পয়েন্ট দিয়ে দিবে যে এই পয়েন্টটার পার্থক্য লিখো। ধরো আমি এখানে লিখে রেখেছি উৎপত্তি স্থল, কাজ, ধ্বংস, এই তিনটা বিষয়ে উল্লেখ করে দিছি। ওখানে যে কোনো দুটো দিবে, যে বলবে যে হরমোনের উৎপত্তি স্থল আর কাজ সম্পর্কে পার্থক্য লিখো, মানে হরমোন উৎসেচকের উৎপত্তি স্থল ও কাজ লিখো। তোমাদের যেটা বলবে সেটাই লিখতে হবে, আলাদা লিখলে হবে না, ঠিক আছে? যেগুলো আমরা 9 পর্যন্ত অ্যালাউ করি সেটা কিন্তু মাধ্যমিক লেভেলে চলে না। তো আমাদেরকে এগুলো মনে রাখতে হয় যে আমাদেরকে যেটা পার্থক্যে উল্লেখ করে দিচ্ছে, যে বৈশিষ্ট্যগুলো বা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কেই পার্থক্যে আলোচনা করতে হবে। তো আমি এখানে হরমোন আর উৎসেচকের পার্থক্য নির্ণয়ে 3টা পয়েন্ট লিখে রেখেছি: উৎপত্তি স্থল, কাজ ও ধ্বংস। তো হরমোন কোথা থেকে উৎপত্তি হয় বা উৎপন্ন হয়? তো একটু আগেই বললাম অনালগ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপন্ন হয়। আর উৎসেচক সমস্ত সজীব কোষেই উৎপন্ন হয়। উৎসেচক কোথায় উৎপন্ন হয়? সমস্ত সজীব কোষে। আর সেখানে হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে। অন্ত মানে কোথায়? ভিতর থেকে। তারপরে কাজ, হরমোন কি করে? কাজের শেষে কী হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, তাই নি? হরমোন কাজের শেষে ধ্বংস হয়ে যায়। এখানে হরমোন সাধারণত উৎপত্তি স্থলেই ক্রিয়া করে না, তার বাইরে কাজ করে। হরমোন উৎপত্তি স্থলে কাজ করে না, বাইরে কাজ করে। উৎপত্তি স্থলে ক্রিয়া করে না আর বাইরে কাজ করে। সেখানে উৎসেচক উৎপত্তি স্থলেও করে, আবার অন্যত্রও করে। কিন্তু হরমোন কিন্তু কি বললাম? উৎপত্তি স্থলে কাজ করে না, বাইরেই কাজ করে। সেখানে উৎসেচক হচ্ছে উৎপত্তি স্থলে করে এবং বাইরেও করে, তাই এখানে লেখা রয়েছে। আর ধ্বংস তোমরা তো সবাই জানো, আমি বারবার বলছি হরমোনের সংজ্ঞায় বোঝাতে যে হরমোন কাজের পরে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। উৎসেচক কিন্তু কাজের পরে ধ্বংস হয় না, মনে থাকবে। তাহলে হরমোন অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, কিন্তু উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। হরমোন কি কাজ করে? সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, বাইরে কাজ করে। কিন্তু উৎসেচক উৎস স্থলেও কাজ করে, আবার বাইরেও কাজ করে। আর হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, কিন্তু উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি হরমোনের শ্রেণীবিভাগ। হরমোন মূলত 4 প্রকার হরমোন। কি হরমোন? প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রাকল্পিক হরমোন আর গ্যাসীয় হরমোন। প্রাকৃতিক হরমোন, প্রাকৃতিক মানে কি? প্রকৃতির দ্বারা সৃষ্ট, তাই তো? কৃত্রিম মানে কি? যেগুলো আমরা কৃত্রিমভাবে তৈরি করি, অর্থাৎ রাসায়নিক গবেষণাগারে যেসব তৈরি করা হয়, রসায়নগারে যে সব তৈরি করা হয় তাকে কৃত্রিম। প্রাকল্পিক হরমোন, এটাই ইম্পর্টেন্ট। এখানে জিজ্ঞাসা করে প্রাকল্পিক হরমোন পড়ো। আমরা ক্লাস 9-এর বাংলা একটা গল্প ছিল, গল্পের নাম তোমরা নিশ্চয়ই বাংলা গল্প, সে বোমযাত্রা ডায়েরি, করভাস, তারপর স্বর্ণপণি ছিল। সেই স্বর্ণপণিতে একটা উপাদান, সেই পাতাটার উপাদান, স্বর্ণপণি পাতায় যে উপাদান ছিল, যেটা কি রসায়নগারে ধরা পড়েনি, ছিল তো ক্লাস 9-এ বাংলা গল্পে, যে আমরা স্বর্ণপণিতে যখন ব্যোমকেশ সেই স্বর্ণপণি পাতা উদ্ধার করার পরে সেটা সমস্ত রোগের নিরাময়কারী হিসাবে ব্যবহার করছিল, তখন তার বন্ধু সেই পাতাটার গবেষণাগারে চেক করছিল যে তাতে কী কী রাসায়নিক উপাদান থাকে, কিন্তু সেটা ধরা পড়েনি। সেই জন্য সেই হরমোনটা কি, মানে এখানে যে রাসায়নিক হরমোন যার উপাদান গবেষণাগারে ধরা পড়ে না, তাকেই বলা হয় প্রাকল্পিক হরমোন। এবার আমি বলি প্রাকৃতিক হরমোন। আমি অলরেডি লিখে রেখেছি, আমি বললাম যে সকল হরমোন উদ্ভিদে প্রাকৃতিকভাবেই সৃষ্ট হয় তাদের আমরা প্রাকৃতিক হরমোন বলি। প্রাকৃতিক হরমোন মূলত 3 প্রকার: অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, যেটা আমরা আজকের আলোচনা করব। এটাই মূলত আজকের পড়া।
তবু এর আগে অনেক কিছু শর্ট কোশ্চেন পড়ে, তাই এতক্ষণ আমি তোমাদের সঙ্গে এত কথা বললাম। যাই হোক, প্রাকৃতিক হরমোন কাকে বলে? প্রকৃতির দ্বারা যেসব হরমোন সৃষ্ট হয় বা প্রকৃতির যে সকল হরমোন উদ্ভিদে প্রাকৃতিকভাবে সৃষ্ট হয় তাকে আমরা প্রাকৃতিক হরমোন বলি। যেমন কি অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। কৃত্রিম হরমোন, কৃত্রিম মানে কৃত্রিম উপায়, অর্থাৎ যে সকল হরমোন রসায়নগারে বা রাসায়নিকভাবে বা গবেষণাগারে কৃত্রিম উপায়ে উৎপন্ন করা হয় তাদের কৃত্রিম হরমোন বলা হয়। যেমন আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, শর্ট নামটা মনে রাখবে, আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এবার আমি বললাম যেটা প্রাকল্পিক হরমোন, যেটা ইম্পর্টেন্ট বললাম। কি এই প্রাকল্পিক হরমোন? প্রাকল্পিক হরমোন হচ্ছে, আমরা সেই স্বর্ণপণি গল্পে পড়েছি যে পাতায়, সেই স্বর্ণপণি পাতায় এমন একটা উপাদান ছিল যেটা গবেষণাগারে ধরা পড়ে না। এই যে উপাদানটা হলোই প্রাকল্পিক হরমোন। যেমন এখানে আমি লিখে রেখেছি, যে সকল উদ্ভিদ হরমোনের উপস্থিতি উদ্ভিদ দেহে অনুমান করা যায় যে হ্যাঁ একটা উপাদান আছে, স্বর্ণপণির পাতায় একটা উপাদান আছে, কিন্তু সেটা কি উপাদান? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, না কোন উপাদান? সেটা ধরা যায়নি, গবেষণাগারে পরীক্ষাগারে ধরা যায়নি। এই ধরনের উপাদানকে বলা হয়, এই ধরনের হরমোনকে বলা হয় কি হরমোন? প্রাকল্পিক হরমোন। যে সকল উদ্ভিদ হরমোনের উপস্থিতি উদ্ভিদ দেহে অনুমান করা যায় কিন্তু ওর রাসায়নিক গঠন, ক্রিয়া পদ্ধতি সম্পর্কে সমকভাবে জানা যায়নি তাদের প্রাকল্পিক হরমোন বলা হয়। যেমন ফ্লোরিজেন, ঠিক আছে? এই ফ্লোরিজেন এমন একটি উৎপাদন যেটি উদ্ভিদের ক্লোরোফিল পাতায় লক্ষ্য করেছেন, পাওয়া গেছে, কিন্তু এর উপাদানটি কী দিয়ে তৈরি তা এখনও পর্যন্ত জানা যায়নি। তাই এই ধরনের হরমোনকে বলা হয় প্রাকল্পিক হরমোন। গ্যাসীয় হরমোন আমরা জানি, আজকাল দিনে কাঁঠাল, আম এইসব পাকাতে আমরা সঙ্গে সঙ্গে কাঁচা ফলের উপরে একটা স্প্রে করি, ঠিক আছে? ইথিলিন, এই ইথিলিনটাই হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এই গ্যাসীয় হরমোনটা কি? এটি উদ্ভিদের গ্যাসীয় হরমোন। এর রাসায়নিক সংকেতও বলা হচ্ছে H2C = CH2, অর্থাৎ ইথিলিন। সংরক্ষিত কাঁচা ফলকে কী করে কৃত্রিম উপায়ে পাকানোর জন্য ইথিলিন গ্যাস স্প্রে করা হয়। অর্থাৎ আমার হঠাৎই হচ্ছে পাকা ফল দরকার হয় বা পাকা ফল খেতে ইচ্ছা হয়, কিন্তু বাড়িতে কাঁচা ফল রয়েছে, তো আমার তার জন্য কি করতে হবে? এই ইথিলিনকে স্প্রে করলে সঙ্গে সঙ্গে কী হবে? কাঁচা ফলটা কী হয়ে যাবে? সঙ্গে সঙ্গে পেকে যাবে। তো এই ইথিলিনই হচ্ছে গ্যাসীয় হরমোন, ঠিক আছে? এর সংকেতটা তোমরা মনে রাখবে, H2C = CH2। ভালো করে মনে রাখবে, কারণ এই ইথিলিনের সংকেত জিজ্ঞাসা করে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি যেটা মূল টপিক, যেটা আজকের তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, যে হরমোনের শ্রেণীবিভাগ, উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ। উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ থেকেই মূলত কোশ্চিন পড়ে। এতক্ষণ তাহলে আমি কি পড়ালাম? এতক্ষণ এইটাই পড়ালাম যে এই টপিক থেকে যেসব শর্ট কোশ্চিন পড়ে, অর্থাৎ হরমোন, এই হরমোনটা কে আবিষ্কার করছে, হরমোনের নামকরণ কে করেছে, বা প্রাকল্পিক হরমোন কাকে বলে, কৃত্রিম হরমোন কাকে বলে, গ্যাসীয় হরমোনের একটি উদাহরণ দাও। এইরকম নানা শর্ট কোশ্চিন পরীক্ষায় পড়ে, ঠিক আছে? বা আমি হঠাৎ করে যেটা বলছিলাম যে আমার হঠাৎ করে কাঁচা ফল, মানে বাড়িতে কাঁচা ফল রয়েছে, ওটাকে পাকাতে ইচ্ছে করছে, তো তার জন্য কি ব্যবহার করা হবে, এরকমও কোশ্চিন দেয় যে তোমার বাড়িতে কাঁচা ফল রয়েছে, তো ওটাকে পাকাতে তুমি কোন হরমোনের প্রয়োগ করবে, তাহলে কি হবে? তখন ইথিলিন হবে। তো সেই জন্য এতক্ষণ এই ধরনের শর্ট কোশ্চিন আমি আলোচনা করেছি। এইবার মূল টপিক, যেখান থেকে 2 নাম্বার বা 2.5 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চিন পড়ে, তো সেই টপিকটা নিয়েই মূলত আজকের আলোচনা, যে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ। আমি প্রথমেই বলেছি প্রাকৃতিক হরমোন বা উদ্ভিদ হরমোনকে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন। এই অক্সিন কি, এর ভূমিকা কি, এর উৎস কি, এর রাসায়নিক সংকেত কি, এর আবিষ্কারক কে, সমস্ত কিছু আমরা জানব ধীরে ধীরে। চলো এবার আমরা জানি যে অক্সিনের রাসায়নিক সংকেত কি। অক্সিনের রাসায়নিক সংকেত হলো C10H9O2N। এই রাসায়নিক সংকেত তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। কি বললাম? C10H9O2N, এই হচ্ছে রাসায়নিক সংকেত। এবার এর রাসায়নিক নাম কি?
এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপ নাম IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর উৎস কোথায়? এর উৎস হচ্ছে মূল ও কাণ্ডমূলের অগ্রভাগে, বা আমরা বলতে পারি যে ভ্রূণ মুকুলাবরণী। যখন আম গাছের দেখবে আমরা মুকুল, বা অন্য কোনো গাছের যখন মুকুল ধরে, সেই মুকুলাবরণীর প্রথম অংশে থাকে এই অক্সিন হরমোন। ঠিক আছে, এর উপাদান কী কী, অর্থাৎ এর রাসায়নিক উপাদান, অর্থাৎ এই যে অক্সিন, এতে কি কি থাকে, রাসায়নিক উপাদান কি? এতে থাকে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। এবার আছে এর আবিষ্কারক কি? এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী FW ভেন্ট। কি? FW ভেন্ট। এর আগে আমি অলরেডি এটা বলে দিয়েছি যে ভেন্ট হচ্ছে 1928 খ্রিস্টাব্দে জুঁই গাছে ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত বৃদ্ধি সহায়ক রাসায়নিক উপাদানটির নামকরণ করেছিলেন। সেই ভেন্ট বা ইংলিশ ওয়েন্ট বা ভেন্ট, সেই নামটি বা এর আবিষ্কারক হচ্ছে এনি 1928 খ্রিস্টাব্দে এটির আবিষ্কারক। এখান থেকে যেটি মূলত পড়ে পরীক্ষায়, সেটি হলো এর ভূমিকা। ঠিক আছে, এর ভূমিকা। এর ভূমিকা বলতে হচ্ছে মানে অক্সিনের ভূমিকা কি? অক্সিনের ভূমিকা দু রকম কোশ্চেন পড়ে। একটা পড়ে যে উদ্ভিদ হরমোনে অক্সিনের ভূমিকা আলোচনা করো, কিন্তু যদি অক্সিনের ভূমিকা বলে তাহলে এটা লিখবে। আর যদি বলে কৃষিক্ষেত্রে অক্সিনের ভূমিকা, তাহলে কিন্তু আলাদা। সেটার জন্য একটু ওয়েট করো, আমি কোশ্চেনের অ্যান্সারটা দেখাবো। তো যদি বলে যে উদ্ভিদ হরমোনে অক্সিনের ভূমিকা আলোচনা করো, উদ্ভিদ হরমোনে অক্সিনের ভূমিকা আলোচনা করো, তখন তোমরা এটা লিখবে। কি করে অক্সিন কি কাজ করে? অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে কোন হরমোন অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করে, তখন কি হবে? অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, অর্থাৎ পাশের যে মুকুলটা ধরে সেটার বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলেরও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই সারবৃত্তীয় ঘটনাটাকে অগ্রস্ত প্রকটতা বলে। অনেক সময় আমাদের শর্ট কোশ্চেন পড়ে অগ্রস্ত প্রকটতা কাকে বলে, বা কোন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়, তাহলে বলতে হবে অক্সিন হরমোন। কি বললাম? অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত করে, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলেরও বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই সারবৃত্তীয় ঘটনাকে কি বলা হয়? অগ্রস্ত প্রকটতা বলে। নেক্সট রয়েছে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। কোষ বিভাজন করে কে? অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ কী হয়? দুভাগে বিভাজিত হয় এবং কোষের আয়তনও বৃদ্ধি পায়। আরও আছে মূলের বৃদ্ধি ঘটায়, ফলেরও বৃদ্ধি ঘটায় অক্সিন। আরেকটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রপিক চলন এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের হচ্ছে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন কিন্তু এই উদ্ভিদ হরমোন নিয়ন্ত্রিত করে। নেক্সট আমরা এখান থেকে একটা শর্ট কোশ্চেন দেখে নেব যে পার্থেনোকপি কাকে বলে। পার্থেনোকপি শুনেছ নিশ্চয়। পার্থেনোকপি হচ্ছে কি হবে? নিষেক ছাড়াই ডিম্বাশয় থেকে বীজবিহীন একটা ফল উৎপাদন, অর্থাৎ কোনো রকম নিষেক ঘটানো হবে না, একটা বীজবিহীন মানে কি বলা যায়, বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে, ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকপি বলা হয়। এটি কোন কোন ফলে দেখা যায়? লেবু, তরমুজ, ঠিক আছে, আপেল, এইসবে দেখতে পাওয়া যায় যে বীজবিহীন হচ্ছে ফল উৎপাদন। নিষেক ছাড়াই ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকপি। আশা করি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় তাহলে তোমরা আবার জানাবে। এবার আসি আমরা জিব্রেলিন সম্পর্কে। জিব্রেলিনের রাসায়নিক সংকেত কি? C19H22O6। এত বড় একটা সংকেত, আর এটা একটা নাইট্রোজেনবিহীন হরমোন। ঠিক আছে, সবাই মনে রাখবে
এটা একটা নাইট্রোজেন বিহীন হরমোন। ঠিক আছে, এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক সর্বপ্রথম হচ্ছে 1921 খ্রিস্টাব্দে, নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্যারোসোয়া। প্রথম হচ্ছে জিব্রেলিনের ফুজিকোরই নামক ছত্রাকে এই হরমোন, জিব্রেলেনা ফুজিকোরই নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। এর আবিষ্কারক কে বললাম? 1921 খ্রিস্টাব্দে ক্যারোসোয়া জিব্রেলেলা ফুজিকোরই নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। এর রাসায়নিক নাম হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, আবার এই হরমোনটা 1938 খ্রিস্টাব্দে জিব্রেলিন নামকরণ করেন কে? ইয়াবুতা। নাম খুব মারাত্মক, তোমরা নামগুলা কিন্তু মনে রাখবে, কারণ বানান আর নাম দুটোই এতই মারাত্মক যে মনে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কি বললাম? জিব্রেলিন প্রথম লক্ষ্য করেছেন কে? ক্যারোসোয়া 1921 খ্রিস্টাব্দে। কিসে লক্ষ্য করেছিলেন? জিব্রেলেলা ফুজিকোরই নামক ছত্রাকে, জিব্রেলেলা ফুজিকোরই নামক ছত্রাকে। আর তারপরে এই জিব্রেলিন হরমোনের নামকরণ করেন কে? ইয়াবুতা 1938 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর ভূমিকা। এর ভূমিকা কি? একটু আগে যেমন অক্সিজেনের ভূমিকা পড়েছিলাম, তেমনি এরও ভূমিকা কিছু রয়েছে, যেমন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ। কি? মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে এই জিব্রেলিন হরমোন সাহায্য করে। আরও করে পর্ব ও পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতেও জিব্রেলিন হরমোন সাহায্য করে, ফলের বৃদ্ধিতেও সাহায্য করে। আরও একটা বিশেষ দ্রব্য রয়েছে, এটা মনে রেখে দিও, বিশেষ দ্রব্য বলে আমি লিখে রেখেছি। বিজ্ঞানী ডেনিস ও নিটস 1996 খ্রিস্টাব্দে জিব্রেলিনের প্রভাবে আপেলে বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেছিলেন। কে আপেলে বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেন? বিজ্ঞানী ডেনিস ও নিটস। কোন হরমোন প্রয়োগ করে? জিব্রেলিন হরমোন প্রয়োগ করে বিজ্ঞানী ডেনিস ও নিটস হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেছিলেন। ক্লিয়ার হলো? এবার আমরা শেষ কোশ্চেন, যেমন সাইটোকাইনিনের ভূমিকা। সাইটোকাইনিনের সংকেত আমরা আগে জানব। C10H9N50 বা জিরো না ও। তো এর উৎস কোথায়? ডাবের জলে থাকে, টমেটোর রসে থাকে, ভুট্টা শস্যে অধিক পরিমাণ পাওয়া যায়। এর আবিষ্কারক কে? বিজ্ঞানী কে? লেথান 1963 খ্রিস্টাব্দে অপরিণত ভুট্টা বীজ থেকে জিয়াটিন নামক সাইটোকাইনিনের আবিষ্কার করেন। জিয়াটিন নামক সাইটোকাইনিনের আবিষ্কার করেন কিসে? অপরিণত ভুট্টা শস্যে। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী লেথান। কত খ্রিস্টাব্দে? 1963 খ্রিস্টাব্দে। এর রাসায়নিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, সাইটোকাইনিনের কি পড়ালাম? আবিষ্কারক, উৎস, রাসায়নিক উপাদান। এবার আমরা আসবো ভূমিকায় কি কি রয়েছে? কোষ বিভাজন ঘটায়, অর্থাৎ সাইটোকাইনিন উদ্ভিদ কোষের কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, অর্থাৎ আমি যদি মনে করি আমার একটা গাছে পার্শ্বীয় মানে ডালপালা বার করব বা পার্শ্বীয় মুকুল সৃষ্টি করব, সেখানে কি করা হয়? এই জিব্রেলিন হরমোন প্রয়োগ করা হয়। তারপর পত্রমোচন বিলম্ব করা, অর্থাৎ কোনো গাছের পাতা ঝরে যাচ্ছে কোনো কারণে, সেই পাতা ঝরে যাওয়া রোধ করতে আমরা সাইটোকাইনিন ব্যবহার করি। এইবার আমি যেটা বলছিলাম একটু আগে, যে যদি বলে কৃষিকাজে অক্সিন ও জিব্রেলিনের কাজ আলোচনা করো, কৃষিকাজে অক্সিন ও জিব্রেলিনের কাজ আলোচনা করো, তাহলে আমরা কি ওই অক্সিজেনের ভূমিকা লিখবো, অক্সিনের ভূমিকা লিখবো না? যদি বলে কৃষিকাজে জিব্রেলিন অক্সিনের ভূমিকা আলোচনা করো, তাহলে আমি এখানে যে পয়েন্টগুলো লিখিয়েছি সেগুলো লিখবে। অক্সিজেনের ভূমিকা বলবে 1 নম্বর পয়েন্টে বীজবিহীন টমেটো, কুমড়ো, পেঁপে সৃষ্টিতে সাহায্য করে, কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে, পাতা, ফুল, ফলের মোচন রোধে সাহায্য করে, শাখা বা কলম দ্বারা বংশবৃদ্ধিতে সাহায্য করে, আর ক্ষত নিরাময় অক্সিজেনের ব্যবহার করা। অর্থাৎ যদি কৃষিকাজে বলে অক্সিজেনের ভূমিকা, অক্সিজেনের ভূমিকা,
তখন কিন্তু আমরা এই 5টি পয়েন্ট উল্লেখ করব। বীজবিহীন টমেটো, কুমড়ো, পেঁপে সৃষ্টিতে, কৃষিক্ষেত্রে আগাছা দমনে, পাতা, ফুল ও ফলের মোচন রোধে, শাখা বা কলম দ্বারা বংশবৃদ্ধিতে, ক্ষত নিরাময়ে, অক্সিজেনের ব্যবহার হয়। এবার যদি বলে কৃষিক্ষেত্রে জিব্রেলিনের ভূমিকা আলোচনা করো, তখন আমরা এগুলো আলোচনা করব। আঙ্গুরের থোকায় ফলের সংখ্যা আকার বৃদ্ধিতে সাহায্য করে জিব্রেলিন হরমোন। কি আঙ্গুর, আমরা যে বাজারে আঙ্গুর কিনে দেখবে অনেক আঙ্গুর একসঙ্গে থাকে, সেই যে থোকা বা কি বলে গোছা, সেই গোছার ফলের সংখ্যা বৃদ্ধি করতে এবং আকার বৃদ্ধি করতে সাহায্য করে কোন হরমোন? জিব্রেলিন হরমোন। আখের মিষ্টতা, অর্থাৎ আখের মিষ্টি থাকবে কিন্তু আখটা লম্বায় বড় হবে, সেইটা করতে হলে জিব্রেলিন হরমোন প্রয়োগ করা হয়। লেটুসের বীজ উৎপাদনেও এই হরমোন প্রয়োগ করা হয়, জিব্রেলিন হরমোন। আলুর সুপ্ত অবস্থা ভঙ্গ করতেও এই হরমোন ব্যবহার করা হয়। এছাড়া উদ্ভিদের আকারের একই আকার সৃষ্টি, মানে একই রকম দেখতে বা একই রকম বীজ উৎপন্ন করতে কি করা হয়? এই হরমোন ব্যবহার করা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে যদি বলে জিব্রেলিনের ভূমিকা, যদি বলে যে উদ্ভিদ হরমোনে জিব্রেলিনের ভূমিকা, তাহলে আগের যে ভূমিকা পড়েছি সেটা লিখবে। আর যদি বলে কৃষিক্ষেত্রে জিব্রেলিনের ভূমিকা, তখন তোমরা এটা লিখবে। ঠিক আছে? আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। এবার আসি কৃত্রিম হরমোনের ভূমিকা। তখন আমরা প্রাকৃতিক হরমোন সম্পর্কে আলোচনা করলাম যে প্রাকৃতিক হরমোনগুলি কি কি কাজ করে। সেখানে অগ্রস্ত প্রকটতা ছিল, ফলের বৃদ্ধি ছিল, ফুলের বৃদ্ধি ছিল, মূলের বৃদ্ধি ছিল, নানা রকম ছিল। তো এবার আমরা আসছি কৃত্রিম হরমোন কি কি ভূমিকা পালন করে। প্রাকৃতিক হরমোনের মতো কৃত্রিম হরমোনও তার ভূমিকা পালন করে থাকে। কৃত্রিম হরমোন কোনগুলো? যেগুলি আমরা রসায়নাগারে বা ল্যাবরেটরিতে আমরা কৃত্রিম উপায় তৈরি করি, সেগুলিকেই বলি আমরা কৃত্রিম হরমোন। সেই কৃত্রিম হরমোন উদ্ভিদের ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে তা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেখানে রয়েছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ একটা গাছ, সেই গাছকে আবার আরও একটা গাছে পরিণত করতে এই হরমোন অর্থাৎ কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়। সেই কৃত্রিম হরমোনগুলি কোনগুলি? IBA, NN। এই IBA আর NN এর পুরা নাম আমি অলরেডি আগে বলে দিচ্ছি, ইন্ডোল বিউটেরিক অ্যাসিড। আশা করি তোমাদের মনে পড়ে গেছে, আর বলার দরকার নেই। নেক্সট হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ, অর্থাৎ একটা ধরো তোমাদের বাড়িতে আম গাছে মুকুল ধরেছে, ঠিক আছে, কিন্তু মুকুলে আম প্রত্যেকবারে ঝরে পড়ে যায়, তখন কিন্তু আমরা এই বাজার থেকে কৃত্রিম হরমোন কিনে নিয়ে ওই গাছটায় স্প্রে করলে তাহলে ওই আমটা ঝরে পড়বে না, অর্থাৎ অপরিণত ফলের মোচন রোধ। তার জন্য কোন হরমোন কিনে নিয়ে যেতে হবে? কৃত্রিম অক্সিন 2,4-D যদি আমাদের স্প্রে করা হয় তাহলে কিন্তু ওই মুকুলটা ঝরে পড়বে না। নেক্সট রয়েছে আগাছা নাশক হিসাবে। আমরা দেখি এখন যাদের ধান জলা রয়েছে বা জমিন রয়েছে বা কোনো ক্ষেত জমি রয়েছে, দেখবে জমিতে অনেক ধরনের আগাছা দেখা যায়। আগাছা অর্থাৎ ঘাসের মতো, যেগুলো জমির ফসলের উর্বরতা নষ্ট করে দেয়, ফসল কম হতে সাহায্য করে, সেই সব গাছগুলোকে আমরা আগাছা বলি, যেটাকে আমরা ঘাসও বলে থাকি অনেক সময়। সেই আগাছা দমনে কিছু কিছু কৃত্রিম হরমোন প্রয়োগ করলে কি হয়? নষ্ট হয়ে যায়, যেমন 2,4-D। ঠিক আছে? এছাড়াও আমরা বীজবিহীন ফল সৃষ্টিতেও এই ধরনের কৃত্রিম হরমোন প্রয়োগ করে থাকি, যেমন IAA, IBA। অলরেডি আমি এর পুরো নাম অলরেডি আগে বলে দিয়েছি, তোমরা একবার ভিডিওটা চালিয়ে দেখে নিবে, তাহলে এর পুরো নাম সম্পর্কে জানা যাবে। আমি কেন এই দুটোর নাম আগে লিখে দিয়েছি যে পুরো নাম, কারণ অনেক সময় পরীক্ষায় পড়ে IAA এর পুরো নাম কি, IAA এর এই হরমোনটির পুরো নাম কি, তার জন্য অলরেডি আগে লিখে দিয়েছি। আজকের আমরা এই টপিকের শেষ কোশ্চেন পড়ব। আমরা তখন যা পড়লাম যে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ, সেই উদ্ভিদ হরমোনের যে 3 প্রকার উদ্ভিদ হরমোন তার পার্থক্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে উদ্ভিদ হরমোনগুলো কী ছিল? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইন। সেই 3টি যে হরমোন তার পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তোমরা এই পার্থক্যটাকে ভালো করে করবে। এখানে আমি পয়েন্ট করে 6টা-7টা পয়েন্ট করে দিয়েছি, তোমরা ভালো করে এই পার্থক্যটাকে মনে রাখবে। তো প্রথম যেটা রয়েছে এর রাসায়নিক প্রকৃতি।
এর রাসায়নিক প্রকৃতি কি? অক্সিন হরমোনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইন্ডোল, IBA ছিল ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, সেই ইন্ডোল প্রকৃতির। তারপর জিব্রেলিনের প্রকৃতি হচ্ছে টার্পিনিওয়েট, আর সাইটোকাইনিনের প্রকৃতি হচ্ছে পিউরিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতেছি। এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইন্ডোল, টার্পিনিওয়েট আর সাইটোকাইনিনের হচ্ছে পিউরিন। ঠিক আছে, আর বিষয়ে রয়েছে N2 উপস্থিতি। অক্সিন হরমোনে N2 উপস্থিতি রয়েছে, কিন্তু জিব্রেলিনের হরমোনে N2 উপস্থিতি নেই। সাইটোকাইনিনেও কিন্তু N2 উপস্থিতি দেখা যায়। প্রবাহের অভিমুখ রয়েছে, প্রবাহের অভিমুখ এটি নিম্নমুখী অর্থাৎ নিচের দিকে প্রবাহিত হয়, আর জিব্রেলিনের হচ্ছে প্রবাহ ঊর্ধ্বমুখীও হয় আবার নিম্নমুখীও হয়। আবার কিন্তু সাইটোকাইনিনের প্রবাহমুখ কিন্তু সর্বদিক অর্থাৎ ঊর্ধ্ব নিম্ন পার্শ্ব সব দিকেই হয়। এর উৎস কোথায়? উৎসটা BBI, অক্সিন হরমোনের উৎস কোথায়, আর ট্রপিক চলবন, আর N2 উপস্থিতি, মুকুলের বৃদ্ধি। এই 4টি পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, তাই আমি স্টার চিহ্ন মারলাম। উৎস কোথায়? অক্সিন হরমোনের উৎস হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলায় এটি উৎপন্ন হয়। আর জিব্রেলিন হরমোনের উৎস হচ্ছে অঙ্কুরিত চারা, বীজপত্রে এটি উৎপন্ন হয়। অঙ্কুরিত চারা ও বীজপত্রে উৎপন্ন হয়। আর সাইটোকাইনিনের উৎস হচ্ছে প্রধানত বীজের শস্যে এটি উৎপন্ন হয়। তারপরে কোষ বিভাজন, কোষ বিভাজনের এর প্রভাব আছে, অর্থাৎ কোষ বিভাজন করতে সাহায্য করে। কিন্তু বাকি দুটোর মধ্যে জিব্রেলিনে কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে না, কিন্তু সাইটোকাইনিনও হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে? অক্সিন, কিন্তু বাকিরা কেউ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে না, তার জন্য আমি লিখিও নি। ঠিক আছে, কশ্চিনও মেরে রেখেছি, কশ্চিনও মেরে দিয়েছি। ঠিক আছে, আর সর্বশেষ যেটা হচ্ছে মুকুলের বৃদ্ধি, অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা মনে রাখবে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অক্সিন অগ্রমুকুল মানে অগ্রভাগটা বৃদ্ধি ঘটায়, কিন্তু পাশের যে ডালপালাগুলা বেরায় সেগুলি কিন্তু বৃদ্ধি রোধ করে অর্থাৎ বন্ধ করে দেয়। আবার জিব্রেলিন হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, কিন্তু অগ্রমুকুলের হ্রাস ঘটে। মানে অক্সিন আর জিব্রেলিন কিন্তু দুটো আলাদা। অক্সিন হচ্ছে কি করে অগ্রমূল অর্থাৎ মানে আগার দিকটা কি করে বৃদ্ধি ঘটায়, কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হ্রাস করে। কিন্তু আবার জিব্রেলিন হচ্ছে অগ্রভাগের হ্রাস করে আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। আর সাইটোকাইনিন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় আর অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে। অর্থাৎ জিব্রেলিন আর সাইটোকাইনিন প্রায় একই রকম হরমোন, যেটি পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস করে। তাই যদি তোমরা কোনো উদ্ভিদের উপর অক্সিন হরমোন প্রয়োগ করো, সেটি তাহলে মূলত তার অগ্রভাগ বৃদ্ধি পাবে, পাশে যে ডালগুলো রয়েছে বা মুকুল রয়েছে সেগুলো বৃদ্ধি নষ্ট হবে বা ব্যাহত ঘটবে। কিন্তু যদি জিব্রেলিন প্রয়োগ করো, অগ্রমুকুল অর্থাৎ গাছ বাড়বে নি, কিন্তু তার পাশের ডালপালার বিস্তার ঘটবে। এই হচ্ছে আজকের টপিক। তাহলে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আমি আবার একবার রিভাইজ মেরে দিচ্ছি যে আজকে আমি কি পড়েছি। আমি আজকে পড়েছি কি হরমোনের শ্রেণীবিভাগ, হরমোনের শ্রেণীবিভাগ পড়েছি, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য পড়েছি, হরমোন কাকে বলে পড়িয়েছি, আর পড়েছি কি যে প্রাকৃতিক হরমোনের শ্রেণীবিভাগ, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন। সেখানে অক্সিজেনের সংকেত কি, রাসায়নিক নাম কি, আবিষ্কারক কে, তার উপাদান কি, রাসায়নিক উপাদান কি, তার ভূমিকা কি, সেম জিব্রেলিনেরও সেম, সাইটোকাইনিনেরও সেম। এবং কৃত্রিম হরমোন কোথায় প্রয়োগ করা হয়, তার কাজ কি সেটাও পড়েছি। এবং সর্বশেষ তাদের অর্থাৎ উদ্ভিদ হরমোনের পার্থক্যও দেখিয়ে দিয়েছি, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনের পার্থক্য। তো এবার বলো এই অধ্যায় থেকে কি আর কোনো কোশ্চিন থাকতে পারে বা আসতে পারে? আমি যা ছিল টোটালি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এএমসিসিতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।